আমরা এই প্রশ্নটার দিকে একটু তাকাই। এখানে বলা হচ্ছে একটা 32-year-old একজন জেন্টলম্যান ইজ অ্যাডমিটেড উইথ পেইন ইন হিজ লেগস, তাহলে পায়ে ব্যথা। অন ক্লোজার কোয়েশ্চেনিং হি হ্যাজ ডিফিকাল্টি গেটিং আউট অফ দ্য চেয়ার, তাহলে যদি একটা পেশেন্ট চেয়ার থেকে উঠতে কষ্ট হয়, দ্যাট ইন্ডিকেটস এখানে আসলে একটা প্রক্সিমাল মায়োপ্যাথি আছে। দিস ইন্ডিকেটস দিস ইজ প্রক্সিমাল মায়োপ্যাথি। একটা লোক চিরুনিতে চুল আশ্রাইতে তার কষ্ট হচ্ছে, হ্যাঁ, বসা জায়গা থেকে উঠে দাঁড়াইতে কষ্ট হচ্ছে, এগুলো ইন্ডিকেট করে যে সেখানে একটা প্রক্সিমাল মায়োপ্যাথি আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রক্সিমাল মায়োপ্যাথি আছে। আর এর পাশে হি হ্যাজ ফলেন সেভারাল টাইমস ইন ডুইং সো, তার মানে উপরে উঠতে গিয়ে সেরকম মাথা ঘুরায় না, বা সে পড়ে গেছে। সো ডেফিনেটলি তার এখানে একটা প্রক্সিমাল মায়োপ্যাথির ফিচার আমরা পাচ্ছি। এর পাশাপাশি পাস্ট মেডিকেল হিস্ট্রিতে আমরা রাইনোডস ফেনোমেনা পাচ্ছি, যেটার জন্য সে নিফেডিপিন পায়। ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা দেখছি দেয়ার ইজ প্রেজেন্স অফ মেকানিক হ্যান্ডস। সো মেকানিক হ্যান্ডসটা হচ্ছে একটা লাইক যারা গ্যারেজে যারা কাজ করে এ ধরনের, ওরা খুব হেভি জিনিস ডিল করার কারণে ওদের হাতের স্কিন অনেক থিকেনিং হয়ে যায়। সো ওইটা হচ্ছে মেকানিক হ্যান্ড বলে, যে এরকম হাতের স্কিন যদি এরকম থিকেন্ড হয়ে থাকে তাহলে এরকম এটা মেকানিক হ্যান্ডস। এখন হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং ডায়াগনোসিস? তাহলে এখানে আমরা আসলে কী কী ক্লু পাচ্ছি? পেশেন্টের একটা প্রক্সিমাল মায়োপ্যাথি আছে, পেশেন্টের এর পাশে মেকানিক হ্যান্ড আছে, এবং পেশেন্টের এর সাথে আছে রাইনাউডস ফেনোমেনন। সো গিভেন দিস, এটা আসলে ডায়াগনোসিস কোন দিকে যায়? এটা আসলে একটা রেয়ার একটা কন্ডিশনের সাথে ম্যাচ করে, যার নাম হচ্ছে, এটাকে আমরা এভাবে বলতে পারি যে অ্যান্টিসিনথেটিস সিনড্রোম। অ্যান্টিসিনথেটিস সিনড্রোম একটু রেয়ার, এটা নিয়ে আমরা খুব বেশি পড়ালেখা আসলে নর্মালি করি না, বাট আমরা আসলে ট্রায়াডটা মাথায় রাখতে পারি। প্রক্সিমাল মায়োপ্যাথি থাকবে, মেকানিক্যাল হ্যান্ড থাকবে, রাইনার্স ফেনোমেনা সেখানে থাকতে পারে। এই ট্রায়াডটা আমরা একটু মাথায় রাখবো। এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিনথেটিস সিনড্রোম। এর বাইরে বাকি যে অপশনগুলো সেগুলোকেই আমরা এখানে এক্সক্লুড করে দেখাই যে কেন সেটা ওই অপশনটা হলো না। সো প্রথমে আসি, একটা অপশন হচ্ছে মায়াস্থেনিয়া গ্র্যাভিস। সো মায়াস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যত সময় যাবে তার উইকনেস তত খারাপ হইতে থাকবে। এখানে আসলে পেইন থাকে না, মূল সমস্যা হচ্ছে উইকনেস। তো এখানে পেইনের কথা চলে আসছে। সো উইকনেস সেট থেকে কাইন্ড অফ পেইন যেন বেশি, মেকানিক হ্যান্ডস, এগুলো তো মায়াস্থেনিয়া গ্র্যাভিসের সাথে যায় না। ল্যাম্বার্টিটন মায়াস্থেটিক সিনড্রোম সিমিলার কথা, এখানে অবশ্য ঘটনাটা উল্টা ঘটবে, কাজ করলে তার একটু ইমপ্রুভমেন্ট হবে বাট উইকনেস থাকবে। তবে ল্যাম্বার্টিটনটা সাধারণত কোনো একটা ক্যান্সারের ব্যাকগ্রাউন্ডে হয়, সাধারণত স্মল সেল কার্সিনোম অফ দ্য লাং, এরকম একটা ক্যান্সারের ব্যাকগ্রাউন্ড থাকে। এখানে এরকম কোনো প্রেজেন্টেশন ফিচার টিচার কিছু নাই। ম্যাকার্ডাল ডিজিজ, সো এখানে আসলে একটা এনজাইমের একটা অভাব, আমাদের গ্লাইকোজেনোলাইসিসের জন্য একটা এনজাইম দরকার, মায়োফসফোরাইলেস। সো ওই এনজাইমের একটা অভাব থেকে আসলে ম্যাকার্ডাল ডিজিজটা হয়। সো ওখানে পেশেন্টের দেখা যাচ্ছে পেশেন্ট যখন একটা খুব স্ট্রেনাস কোনো একটা ওয়ার্ক করে, হ্যাঁ, খুব ভারী কোনো কাজ করে, তখন তার আমরা দেখি যে তার মাসল ক্র্যাম্পিং হয়, রেস্ট নিলে আবার ভালো হয়ে যায়, বা কাজ করতে করতেও সে যদি কন্টিনিউ করে, তারপর আমরা একটা সেকেন্ড উইন্ড ফেনোমেনা দেখি, কারণ তার যে গ্লুকোজ মেটাবলিজম সেখানে সে সুইচ করে ফেলে, সে গ্লাইকোজেন না ভেঙে সে পরে ফ্যাটি অ্যাসিড আর গ্লুকোজ থেকে তার এনার্জি সোর্স নেয়, তখন আবার সে একটু বেটার ফিল করে। সো ম্যাকার্ডাল ডিজিজের যে প্রেজেন্টেশন এটার সাথে আসলে এটা ম্যাচ করে না। ড্রাগ ইনডিউসড মায়োপ্যাথি, শুধু মায়োপ্যাথির কথা আলোচনা হইতে পারতো, কিন্তু এখানে কোনো ড্রাগের কোনো হিস্ট্রি নাই। নিফেডিপিনের জন্য মায়োপ্যাথি আমরা ওভাবে আসলে বলবো না। এখন পেশেন্টের রাইনার্স কেন হলো? যদি ড্রাগ ইনডিউসড মায়োপ্যাথিও যদি হইতো, সেখানে রাইনার্স হওয়ার তো কোনো রিজন নাই। সো এইগুলো আসলে সব দিক থেকে বাদ চলে যায়। সো এখানে লজিক্যাল এক্সপ্লেনেশন সব দিক থেকেই অ্যান্টিসিনথেটিস সিনড্রোম। ঠিক আছে, আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাই। সো নেক্সট কোশ্চেন কি, একটা 62-year-old একজন ম্যান, তার একটা অ্যাকিউট মেডিকেল ওয়ার্ড, তার রিভিউ হচ্ছে। তার সমস্যা কি, 2 সপ্তাহ ধরে তার একটা লাম্বার ব্যাক পেইন আছে, ফিভারও আছে। তাহলে ব্যাক পেইন, ফিভার, ঠিক আছে, ইনফেকশন থাকতে পারে, ফিভার থাকলে ইনফেকশন একটা প্রবাবল কজ মাথায় রাখবো। পেশেন্টের পয়েন্ট টেন্ডারনেস ওভার দ্য L1 L2 এরিয়া, এবং ডিফিকাল্ট টু মোবিলাইজ, ঠিক আছে, ইনফ্লামেশনের ফিচার মনে হচ্ছে। আমরা একটা এমআরআই করলাম লাম্বার স্পাইনের, এবং এমআরআইতে আমরা রিপোর্ট পাচ্ছি কি, L1 L2 ডিস্ক স্পেস, এখানে একটা হাইপার ইন্টেন্সিটি লেশন আছে, ভার্টিব্রাল এন্ড প্লেট চেঞ্জ আছে। সো বলছে যে এটা একটা অস্টিওমাইলাইটিস বা ডিস্কাইটিস হতে পারে।
তাহলে আমাদের ডায়াগনোসিস এরা বলে দিল দিস ইজ এ কেস অফ অস্টিওমায়ালাইটিস অর ডিকটাইটিস, সরি ডিসকাইটিস। তাহলে এখন কোন অর্গানিজম এখানে মোস্ট লাইকলি রেসপন্সিবল? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে অস্টিওমায়ালাইটিস বা ডিসকাইটিসের পেছনে কোন অর্গানিজম এখানে রেসপন্সিবল। পেশেন্টের বয়সটা একটু দেখি আমরা, 62 বছর বয়স। তাহলে মোটা দাগে আসলে অস্টিওমাইলাইটিসের কারণ নিয়ে যখন আমরা আলোচনা করি আমরা আসলে দুইটা অর্গানিজম নিয়ে কথা বলি, একটা হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, আরেকটা সালমোনেলা নিয়ে আমরা কথা বলি। নর্মালি মেজরিটি অফ দ্য পেশেন্ট স্ট্যাফিলোকক্কাস অরিয়াস দিয়েই আসলে আমরা অস্টিওমাইলাইটিস হতে দেখি। যারা চিলড্রেনে আমরা সালমোনেলা দিয়ে অস্টিওমাইলাইটিস হতে দেখি এবং সেটাও আসলে হেমাটোজেনাস রুট থেকে হয়, সেটাও হেমাটোজেনাস রুট থেকেই আসলে মোস্টলি দেখা যায়। তাহলে চিলড্রেন বাদে আদারওয়াইজ আসলে কমন রিজন হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। সেখানে আশেপাশে অন্য কিছু দেখার কোনো রিজন নাই, পেশেন্টের বয়স 62, সো এটা স্ট্যাফিলোকক্কাস অরিয়াস দিয়েই আসলে হবে। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট অ্যাসোসিয়েটেড উইথ বেশেট সিনড্রোম? লিস্ট অ্যাসোসিয়েটেড মানে কোনটা সবচেয়ে কম, তার মানে আমাকে এটা জানতে হবে বেশেট সিনড্রোমে আসলে পেশেন্টের প্রেজেন্টেশন কী থাকে। তাহলে নর্মালি বেশেট সিনড্রোম একটা অটো ইমিউন কন্ডিশন এবং এখানে পেশেন্ট আসলে আমরা ট্রায়াডের কথা বলি। ট্রায়াডটা কি? পেশেন্টের ওরাল আলসার, জেনিটাল আলসার এবং এর পাশে আমরা দেখি যে অ্যান্টেরিয়র ইউভিআইটিস। তাহলে এইটা হচ্ছে ট্রায়াড। এর পাশাপাশি পেশেন্টের আমরা আর্টেরিয়াল অ্যান্ড ভেনাস থ্রম্বোসিস বোথ আমরা হইতে দেখি, দুইটাই ইনভলভ হইতে পারে। পেশেন্টের পাশাপাশি অ্যাসেপটিক মেনিনজাইটিস এইগুলো নিয়েও সে আসতে পারে, আর্টারিয়াল থ্রম্বোসিস বা ভেনাস থ্রম্বোসিস, অ্যাসেপটিক মেনিনজাইটিস। বাট ওরাল আলসার, জেনিটাল আলসার, অ্যান্টেরিয়র ইউভিআইটিস এইগুলো আমরা কমনলি দেখি। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়তো বা একটু আর্থ্রোপ্যাথি বা জয়েন্ট ইনভলভমেন্টও থাকতে পারে। তাহলে এখন আমরা অপশনগুলো দেখি। তাহলে একটা হচ্ছে মাউথ আলসার অবশ্যই থাকবে, জেনিটাল আলসার অবশ্যই থাকবে, ডিপ ভেন থ্রম্বোসিসও খুব ফ্রিকুয়েন্টলি হয়, অ্যাসেপটিক মেনিনজাইটিসও হয়, কনজাংটিভাইটিস আসলে এখানে হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইউভিআইটিস। সো এটা কনজাংটিভাইটিসটা আসলে আমরা পাই না। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইন দিস কোশ্চেন। তাহলে এটা লিস্ট অ্যাসোসিয়েটেড। আমি এখানে একটু নোটে বেশেট সিনড্রোমের ফিচারগুলো একটু দিয়ে দিছি, আমরা একটু যেন এটাকে একটু চেক করতে পারি। সো বেশেট সিনড্রোমের ফিচারগুলো দেখি। ক্লাসিক্যালি আমরা ওরাল আলসার পাবো, জেনিটাল আলসার পাবো, অ্যান্টেরিয়র ইউভিআইটিস পাই, এটাই থাকে। এর বাইরে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে, আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, অ্যাসেপটিক মেনিনজাইটিস থাকতে পারে, জিআই সিমটমসের মধ্যে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, সামটাইমস কোলাইটিস, বাট নট ভেরি ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ, আর স্কিনে এরাইথেমা নোডোসাম থাকতে পারে। তবে আসলে এমআরসিপিতে যত কোশ্চেন বেশেট ডিজিজ নিয়ে আসে এই ট্রায়াড থেকেই মোস্টলি কোশ্চেন আসে, ওরাল আলসার, জেনিটাল আলসার, অ্যান্টেরিয়র ইউভিআইটিস। আর আর্টারিয়াল বা ভেনাস থ্রম্বোসিসটাও কোশ্চেন অনেক সময় আসে। খুব মানে ডিফিকাল্ট কোশ্চেন করলে অ্যাসেপটিক মেনিনজাইটিসকে ফোকাস রেখে কোশ্চেন করতে পারে। মোটা দাগে এইগুলোই, এর বাইরে আসলে আমরা ওভাবে দেখি না। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, তাহলে এখন বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং সিয়ানকা? তাহলে আমাদের সাইটোপ্লাজমিক অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি ব্যাপারে নিজের কোন স্টেটমেন্ট সত্য। তাহলে আমরা স্টেটমেন্টগুলো দেখি। একটা বলছে ইট ইজ টার্গেটেড এগেইনস্ট মায়োলোপারঅক্সিডেস, এটা আসলে ফলস। মায়োলোপারঅক্সিডেসের এগেইনস্টে কাজ করে হলো আমাদের পিয়ানকা। সো পেরিনিউক্লিয়ার অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি এইটা আসলে মায়োলোপারঅক্সিডেসের এগেইনস্টে কাজ করে। সো মায়োলোপারঅক্সিডেস বা এমপিও এটার এগেইনস্টে কাজ করে। তাহলে সিয়ানকা আসলে কার এগেইনস্টে কাজ করে? সিয়ানকা বেসিক্যালি কাজ করে হলো আমাদের PR3, তাহলে প্রোটিনেস 3 এইটার এগেইনস্টে আসলে সে কাজ করে, বা অ্যান্টিপ্রোটিনেস 3 এভাবেও এটাকে বলা যেতে পারে। সো PR3 বা অ্যান্টিপ্রোটিনেস 3, সো এইটা হচ্ছে সিয়ানকা। সো মাইলোপারঅক্সিড ইজ নট দ্য কারেক্ট আনসার। আরেকটা কি, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, দ্যাট ইজ ট্রু। আমাদের স্মল ভেসেল ভাস্কুলাইটিস যেগুলো ANC মিডিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস সেখানে কী কী আছে? গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, ইউসোনোফিলিক গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, এগুলোর কথাই তো আমরা বলি। সো গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস এইটা আসলে ওয়াইডলি অ্যাসোসিয়েটেড উইথ সিয়ানকা, তাই না? 80 থেকে 90% টাইমস আমরা আসলে এটাকে পজিটিভ পাই। সো এটা আসবে।
তাহলে এটা কারেক্ট আনসার। তাও আমরা বাকি অপশনগুলো চেক করবো। তার এখানে বলছে এটা অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার মনিটরিংয়ে করি, দ্যাটস নট ট্রু। এটার মনিটরিং আমরা আসলে করি না। ইট ইজ মোর কমনলি সিন ইন আলসারেটিভ কোলাইটিস দ্যান পেরিনিউক্লিয়ার এনসিএ, দ্যাটস ফলস। আলসারেটিভ কোলাইটিস সেখানে আমরা পি আনকা চেক করি, সেটাই সবচেয়ে বেশি থাকে। এর পাশাপাশি প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিস সেখানেও পি আনকা অ্যাসোসিয়েটেড আমরা দেখি, সো নট সি আনকা। তারপরে পজিটিভ ইন মোর দ্যান 90% হেপাটাইটিস সি অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস, নট নেসেসারিলি। হেপাটাইটিস সি অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস আমরা কি দেখি? পলিআর্টারাইটিস নোডোসা হইতে পারে, যদিও সেটা হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে আমরা আসলে বেশি দেখি, নট ফ্রিকুয়েন্টলি আসলে। সো এটা আসলে এখানে আসবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার এটাই, গ্র্যানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। 34-year-old একজন ওয়েমেন, তার হিস্ট্রি আছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম একই কথা। সো পেশেন্টের সোলেন অ্যান্ড পেনফুল লেগ। আচ্ছা, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে একটা পেশেন্ট সোলেন অ্যান্ড পেইনফুল লেগ মানে চোখ বন্ধ করে এটা আমরা ডিভিটির কথাই চিন্তা করবো সবার আগে। ডপলার আল্ট্রাসাউন্ডে ডিভিটি ধরা পড়ছে, ভালো কথা। প্রিভিয়াস এর আগেও তার একটা ডিভিটি হচ্ছে 4 মাস আগে, এবং সে আগে ওয়ারফারিন নিত যখন ওই মোমেন্টে তার টার্গেট ছিল 2 থেকে 3, আয়নার টার্গেট 2 থেকে 3। এখন ডিভিটি আবার নতুন করে একটা হয়েছে, তাহলে এখন কথা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশনের ম্যানেজমেন্ট কী হবে। তাহলে যখন একটা অ্যান্টিকোয়াগুলেশনের ম্যানেজমেন্ট হবে আমাদেরকে কয়েকটা জিনিস দেখতে হবে। নাম্বার 1, কন্ডিশনের ডায়াগনোসিস কী। নাম্বার 2, পেশেন্টের বয়স কত। নাম্বার 3, পেশেন্টের সাথে প্রেগনেন্সির কোনো সম্পর্ক আছে কি না। তাহলে এখন এখানে বলছে 34-year-old একজন উইমেন, প্রেগনেন্সির কোনো কথাবার্তা নাই। তাহলে এখন তার অ্যান্টিকোয়াগুলেশন কী করব। এখন পেশেন্টের কেস অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এপিএস, অনেক সময় আপাসও বলে, যেভাবে এগুলি একই কথা। তাহলে এখন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমের একটা স্পেসিফিক ট্রিটমেন্ট প্রোটোকল আছে। ট্রিটমেন্ট প্রোটোকলটা কি? একদমই কোনো ডিভিটি হয় নাই, একদমই কোনো ডিভিটি হয় না, এরকম যদি হয় আমরা নর্মালি সেখানে অ্যাসপিরিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন সেটা চিন্তা করি। আর যদি একটা ইভেন্ট হয় সেখানে আমরা ওয়ারফারিন শুরু করে দিই, এবং ওয়ারফারিন যদি আমরা শুরু করি সেইখানে ওয়ারফারিনের আমাদের টার্গেট আয়নার থেকে 2 থেকে 3। কিন্তু যদি সেকেন্ড আরেকটা অ্যাটাক হয়, রিকারেন্ট অ্যাটাক হয়, সেখানে আমরা ওয়ারফারিন লাইফ লং কন্টিনিউ করব, বা সেখানে ওয়ারফারিন লাইফ লং কন্টিনিউ করলে সেখানে আমাদের আয়নার টার্গেট হয়ে যাবে 3 থেকে 4। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকল। সো এই হিসাবে তাহলে আমাদের হিসাবটা কি, লাইফ লং ওয়ারফারিন আয়নার টার্গেট হবে 3 থেকে 4, এটাই কারেক্ট আছে। বাকি কিছু আমরা দেখবই না, কারণ আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল এটা। সো আমি ট্রিটমেন্ট প্রোটোকলটাকে এখানে নিয়ে আসছি। আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা ইউলার গাইডলাইনকে ফলো করে। তাহলে ইউলার গাইডলাইন কি? আমরা এখানে প্রাইমারি থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস করি লো ডোজ অ্যাসপিরিনের সাথে, লো মলিকুলার হেপারিনও আমরা দিতে পারি। আর একটা হচ্ছে সেকেন্ডারি থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস, মানে একটা ডিভেন থ্রম্বোসিস হয়ে গেছে, তারপরে আমি ইনিশিয়ালি যদি শুরু করি লাইফ লং ওয়ারফারিন দিব, আয়নার টার্গেট হচ্ছে 2 থেকে 3। কিন্তু রিকারেন্ট ইভেন্ট হইতেছে, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে রিকারেন্ট ইভেন্ট হয়ে গেছে, সো এখানেও লাইফ লং ওয়ারফারিনই আমরা দিব, বাট টার্গেট আয়নার হবে 3 থেকে 4। এর পাশাপাশি যদি আর্টারিয়াল থ্রম্বোসিস হয় সেখানেও আমরা লাইফ লং ওয়ারফারিন দেবো উইথ টার্গেট আয়নার 2 থেকে 3। প্রেগনেন্সি যদি থাকে, ডিউরিং প্রেগনেন্সি আসলে ওয়ারফারিন দেওয়া যায় না, সো প্রেগনেন্ট লেডিতে আমরা লো ডোজ অ্যাসপিরিন দিব, তার সাথে সাথে একটা লো মলিকুলার ওয়েট হেপারিন দিব। এখানে কি ডোয়াক আমরা দিই? উত্তর হচ্ছে না, নট রুটিনলি রিকমেন্ডেড ফর অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। সেখানে আসলে ইউলার গাইডলাইন অনুযায়ী ওয়ারফারিনই বেস্ট। সত্যি কথা বলতে আমাদের এই ভেনাস থ্রম্বোএম্বলিজম রিলেটেড যে কন্ডিশনগুলো আছে মোস্ট অফ দ্য টাইম আসলে ডোয়াকই কনসিডার করা হয় কিছু পার্টিকুলার জায়গা বাদে। তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। এর বাইরে আমরা মেজরিটি জায়গাতে আসলে ডোয়াকই ইউজ করি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। এরপর আমাদের নেক্সট কোশ্চেন আমরা আসি। তাহলে এখন বলা হচ্ছে একটা 36-year-old একজন ম্যান যে অ্যাকিউট সিভিয়ার রাইট সাইডেড লোয়ার ব্যাক পেইন নিয়ে আমাদের কাছে আসছে। কেন হয়েছে? একটা হেভি সুটকেস উঠাইতে গিয়ে তখন তার এই ব্যথাটা হয়েছে। তার এখন বলতেছে প্যারাস্থেশিয়া অন দ্য পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট অফ হিস লেগ, রাইট লোয়ার লেগ অ্যান্ড ফুট। তাহলে ফুট অ্যান্ড রাইট লোয়ার লেগ, এখানে পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট, এখানে হচ্ছে তার একটা প্যারাস্থেশিয়া আছে। ডেফিনেটলি নার্ভ ইনভলভমেন্ট আমরা বলতে পারি, বা নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট বলতে পারি। আচ্ছা, এক্সামিনেশনে আমরা পেশেন্টের সিগনিফিকেন্ট ডিসকমফোর্ট ইন দ্য লোয়ার ব্যাক, একটা পজিটিভ সায়াটিক নার্ভ স্ট্রেচ
এখানে স্ট্রিট টেস্ট লাগে, আসলে স্ট্রেচ হবে, স্ট্রেচ টেস্ট পাইছি। প্লান্টার ফ্লেকশনে একটা উইকনেস আছে, এমআরসি গ্রেডিং 3/5, অ্যাঙ্কেল রিফ্লেক্স এটাও রিডিউসড। সো আমরা কনসিডার করতেছি এটা একটা হার্নিয়েটেড ইন্টারভার্টিবল ডিস্ক উইথ রেডিকুলোপ্যাথি, খুবই স্বাভাবিক। এটা নিউরোপ্যাথি রিলেটেড, রেডিকুলোপ্যাথি রিলেটেড কন্ডিশনের সাথে চাই, রেডিকুলোপ্যাথির সাথেই চাই, যেহেতু আমাদের প্লান্টার আমরা দেখতেছি যে উইকনেস, মাসল উইকনেস, এটা লোয়ার মোটর টাইপ অফ নিউরন লেশন, সেই সাথে সেন্সরি ইনভলভমেন্ট আছে, রেডিকুলোপ্যাথিটাই আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা এখন কোশ্চেন হচ্ছে যে এক্স্যাক্টলি কোথায় নার্ভ রুট কম্প্রেশন। তাহলে নার্ভ রুট কম্প্রেশনকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে আমাকে ডার্মাটোম ধরে আগাইতে হবে। সো এখন ডার্মাটোমের জায়গাটা কি, এখানে প্যারাস্থেশিয়াটা বলতেছে পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ইস রাইট লোয়ার লেগ। তাহলে পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ইস রাইট লোয়ার লেগ, তাহলে পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্টে আমাদের সায়াটিক হিসাব করবো, তাই না, S1 কনসিডার করি। আবার আমরা এখানে যদি দেখি সায়াটিক নার্ভ স্ট্রেচ টেস্ট পজিটিভ, সায়াটিক নার্ভ স্ট্রেচ টেস্ট পজিটিভ হয় হচ্ছে L5S1, এইখানে যদি লেশন থাকে। এখন L5 লেশন যদি হইতো তাহলে তো আমাদের পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্টে না, বরং আমি মানে অ্যান্টেরিয়রলি লেশন মানে ইয়েটা পাইতাম। সো L5 তো এখানে কাটা হয়ে যায়, বাকি থাকে S1। সো এখান থেকেই S1 চলে আসে। আবার এখানে অ্যাঙ্কেল রিফ্লেক্সের কথা বলা আছে, প্লান্টার ফ্লেকশনের কথা বলা আছে, এইগুলাও আসলে S1 এখানে ইনারভেশন আছে। সো S1-এর সাথেই সব কিছু যায়। সো এখানে আসলে S1 রেডিকুলোপ্যাথি এটা হবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ S1 রেডিকুলোপ্যাথি। ঠিক আছে, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখন বলা হচ্ছে একটা 42-year-old একজন ম্যান, সে হসপিটালে 6 উইকের হিস্ট্রি নিয়ে কাফ, ওয়েট লস, অকেশনাল হিমোপ্লাইসিস নিয়ে আসছে। চেস্ট এক্সরে করে আমরা দেখলাম একটা ফাইব্রোনোডিউলার অপাসিটি আছে, স্পুটাম অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি স্মিয়ার ইস পজিটিভ, মানে টিউবারকুলোসিস। এখন টিউবারকুলোসিসের জন্য তাকে কিছু মেডিকেশন দেওয়া হচ্ছে। এখন প্রবলেম হচ্ছে পেশেন্ট একটা ম্যালার র্যাশ ডেভেলপ করছে, আর্টফালজিয়া, মায়ালজিয়া এগুলো ডেভেলপ করছে। তাহলে ম্যালার র্যাশ ঠিক আছে, এখন ব্লাড টেস্টে কি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ, মানে ANA পজিটিভ, অ্যান্টিডিএস ডিএনএ নেগেটিভ, অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি পজিটিভ। কোনো জায়গায় যদি অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি পজিটিভ হয় তার মানে এটা ইন্ডিকেট করে যে এটা আসলে একটা ড্রাগ ইনডিউসড লুপাস। তাহলে এটা একটা ড্রাগ ইনডিউসড লুপাস, এবং এই জন্যই আসলে তার ম্যালার র্যাশটা হয়েছে, আর্থ্রালজিয়া, মায়ালজিয়া। সো দিস ইজ এ কেস অফ ড্রাগ ইনডিউসড লুপাস, এখানে কোনো ডাউট নাই। তাহলে প্রশ্ন হচ্ছে কোন ড্রাগ এইটার পেছনে রেসপন্সিবল, তাহলে ড্রাগ ইনডিউসড লুপাস কেন হয়। সিমিলার কোশ্চেন একবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতেও আসছে। তাহলে এটা হচ্ছে আইসোনিয়াজাইড, আইসোনিয়াজাইড কজেস ড্রাগ ইনডিউসড লুপাস। আইসোনিয়াজাইড বাইরে আরও কিছু ড্রাগ আছে যেটার জন্য ড্রাগ ইনডিউসড লুপাস হতে পারে, এই নামগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে তারা কারা, আমি এখানে একটা নিয়ে আসছি। তাহলে একটা হচ্ছে আমাদের হাইড্রোলাজিন, আর একটা হচ্ছে আমাদের প্রোকাইনামাইড। আর লেস কমন কজের মধ্যে আইসোনিয়াজাইড, মিনোসাইক্লিন, ফেনাইটোইন এগুলো আছে। তাহলে আইসোনিয়াজাইড আমাদের অ্যান্টি টিবি মেডিকেশন, ফেনাইটোইন আমাদের অ্যান্টি এপিলেপটিক মেডিকেশন, এপিলেপসিতে আমরা দিচ্ছি। মিনোসাইক্লিন তাহলে টেট্রাসাইক্লিন, মিনোসাইক্লিন এরকম, তাহলে একটা অ্যান্টিবায়োটিক, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক। তাহলে এইখানেও আমাদের এটা হতে পারে। এর পাশাপাশি হাইড্রালাজিন আছে যেটা একটা ভ্যাসোডায়ালেটর, প্রোকেইনামাইড। তাহলে এইগুলো হচ্ছে আমাদের আদার কজেস অফ ড্রাগ ইনডিউস লুপাস, এবং এই নামটা একটু মনে রাখতে হবে। আমি বলবো যে একটা স্ক্রিনশট তুলে রাখতে, এই নামটা যেন আমরা মনে রাখি, পরীক্ষায় সব কিছুই আসতে পারে। এমআরসিপিতে হাইড্রোলাজিন থেকে এর আগে কোশ্চেন আসছে, ফেনাইটোইন থেকে কোশ্চেন আসছে, আইসোনিয়াজাইড থেকে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় কোশ্চেন আসছে দেখছি আমি। সো এগুলো থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। ঠিক আছে, আমরা এবার পরের কোশ্চেনে যাই। এখন বলা হচ্ছে একটা 48-year-old একজন উইমেন, সে তার জিপির কাছে গেছে, 6 মাসের হিস্ট্রি অফ জয়েন্ট পেইন, স্টিফনেস, হ্যাঁ, তার রিস্ট স্মল জয়েন্ট ইনভলভমেন্ট, মর্নিং স্টিফনেস 1 ঘন্টার বেশি সময় ধরে থাকে, পারসিস্টেন্ট ফ্যাটিক, সব কিছু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফেভারে যাচ্ছে। এক্সামিনেশনে জয়েন্টগুলো সোলেন, ওয়ার্ম, টেন্ডারনেস আছে, হাইপার এক্সটেনশন অফ দ্য প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড ফ্লেকশন অফ দ্য ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটাই তো সোয়ান নেক ডিফর্মিটি। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসই হলো, তাই না। এক্সরে করে দেখলাম জয়েন্ট স্পেস ন্যারো হয়ে গেছে, আর্লি ইরোশনও আছে, এটাও রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথেই সাজেস্টিভ হয়। তাহলে ইনিশিয়াল ম্যানেজমেন্ট কী, তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ম্যানেজমেন্ট প্রোটোকল আমাদেরকে জানতে হবে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ম্যানেজমেন্ট প্রোটোকল হচ্ছে আমরা শুরু করব একটা ডিমার্ট দিয়ে, সেটার সাথে একটা ব্রিজিং প্রেডনিসন থাকবে।
তাহলে শুরু করব স্টেরয়েড প্লাস মেথোট্রেক্সেট, তাহলে দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যদি ইমপ্রুভমেন্ট না হয় আমরা আমাদের DAS-28 স্কোর ইউজ করব। যদি দেখি ইমপ্রুভমেন্ট হচ্ছে না DAS-20 স্কোর অনুযায়ী হিসাব করে এরপরে দরকার আরেকটা ডিমার্ট আমরা অ্যাড করতে পারি। 2টা ডিমার্ট পাচ্ছে তারপরও ইমপ্রুভমেন্ট হয় না, তখন আমরা বায়োলজিক্সের কথা চিন্তা করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক প্রোটোকল। ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। একটা 33-year-old একজন ফিমেল পেশেন্ট, তার প্রবলেম কি পেইন আছে, স্টিফনেস ইন হার রাইট নি, 3 মাস ধরে তার প্রবলেমটা আছে, তার একটা ক্রনিক কন্ডিশন। এর পাশাপাশি তার পেইন অ্যান্ড স্টিফনেস ইন হার লেফট রিস্ট, তাহলে একটা নি আর আবার লেফট রিস্ট অ্যান্ড ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্টও আছে। কাইন্ড অফ অ্যাসিমেট্রিক্যাল পেইনের কথা মনে হচ্ছে, আবার ডিআইপি ইনভলভড। ঠিক আছে, রাইট ইন্ডেক্স ফিঙ্গার। সিমটম সকালবেলা খুব খারাপ হয়, আস্তে আস্তে ইমপ্রুভ করে, তার মানে ডেফিনেটলি একটা ইনফ্লামেটরি কন্ডিশন। তার মায়েরও সিমিলার প্রবলেম ছিল, বাট শি ডাজন্ট নো অ্যাবাউট দ্য ডায়াগনোসিস। পেশেন্টের রিকল হচ্ছে তার ফিঙ্গার কমপ্লিটলি সোলেন বিফোর শি স্টার্টেড ট্রিটমেন্ট। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে এখানে ডায়াগনোসিস কী। তাহলে একটা জায়গায় আমি দেখতেছি যে এখানে একদিকে রাইট নি ইনভলভমেন্ট, এক জায়গায় লেফট রিস্ট, কাইন্ড অফ একটু অ্যাসিমেট্রিক্যাল ম্যানার, আবার ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট আছে। এইগুলো আসলে মোটা দাগে সোরিয়াটিক আর্থ্রাইটিসের সাথে খুব বেশি যায়, সোরিয়াটিক আর্থ্রাইটিসের সাথে। এখন সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেশেন্টের সোরিয়াসিস থাকবে এইটা সবসময় ম্যান্ডেটরি না। এমনও হতে পারে পেশেন্টের আগে আর্থ্রাইটিস হয়েছে তারপরে সোরিয়াসিসে স্কিন প্রেজেন্টেশন হয়েছে, এমনও হইতে পারে। আবার এমনও হইতে পারে যে আগে স্কিন কন্ডিশন হয়েছে তারপরে জয়েন্ট পেন, দুইভাবেই আসলে আসতে পারে। বাট এখানে আসলে যেহেতু ডিআইপি ইনভলভমেন্ট আছে, একটু অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি কন্ডিশন, সো এখানে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিসটাকে আমরা এখানে কনসিডার করবো। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, বাট আমরা বাকি অপশনগুলোকেও এক্সক্লুড করবো। তাহলে একটা হচ্ছে গনোককাল আর্থ্রাইটিস একটা অপশন। এখন গনোককাল আর্থ্রাইটিস হলে পেশেন্টের সেক্সুয়াল এক্সপোজারের একটা হিস্ট্রি থাকতো, এরকম কোনো হিস্ট্রি এখানে আমরা পাচ্ছি না। তারপরে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আচ্ছা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে পেশেন্টের আমরা আসলে অ্যাপার্ট ফ্রম জয়েন্ট পেইন আরও প্রেজেন্টেশনগুলো এখানে আমরা এক্সপেক্ট করি, কিন্তু সেটাও আমাদের এখানে নাই। রিউমাটয়েড আর্থ্রাইটিস এখানে একটা ক্লোজ কল, বাট রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা সাধারণত প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, তার পাশাপাশি আমরা দেখা যাচ্ছে যে মেটাকার্পাল জয়েন্ট, এগুলোতে আমরা আসলে ইনভলভমেন্ট আসলে এক্সপেক্ট করি, সিমেট্রিক্যাল ম্যানারে এক্সপেক্ট করি, বাট এটা এখানে নাই আসলে। এসএলইর কথা আসছে, এসএলইতেও সিমেট্রিক্যাল জয়েন্ট পেন এক্সপেক্ট করি, সো এটা আসলে দাঁড়ায় না পুরোপুরিভাবে। সো এখানে আসলে আমাদের সোরিয়াটিক আর্থ্রাইটিস আসলে এখানে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাই। এখন বলা হচ্ছে একটা 48-year-old একজন উইমেন, তার 6 মান্থের হিস্ট্রি, সিমেট্রিক্যাল জয়েন্ট পেইন, স্টিফনেস, সোয়েলিং, প্রাইমারিলি তার হ্যান্ড অ্যাফেক্টেড, রিস্ট অ্যাফেক্টেড, মর্নিং স্টিফনেস আছে প্রায় 1 ঘন্টা ধরে, অ্যান্ড ফ্যাটিগও আছে। অ্যান্টিসিসিপ অ্যান্টিবডি হাই, ইএসআর হাই, সিআরপিও আসলে হাই। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ম্যানেজমেন্ট কী? তাহলে আগে ডায়াগনোসিস করতে হবে, দিস ইজ ক্লিয়ারলি এ কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে ইনিশিয়াল ম্যানেজমেন্ট একটু আগে আমরা আলোচনা করে ফেলছি, তাই না, যে আমরা মেথোট্রেক্সেট উইথ প্রেডনিসোলোন দিয়ে স্টার্ট করবো। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। তাহলে মোটা দাগে এই ছিল আমাদের এই সেশনের কোশ্চেন সলভ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।